আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? সবার খবর ভালো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। তো ভাবছিলাম যে 24 তারিখের পরে আমরা ক্লাস পাবো, ক্লাস শুরু হয়ে যাবে। তো 24 তারিখের পরে আবার একটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। 24 তারিখের পরে আবার আমরা একটা ছুটি তারিখ পর্যন্ত আবার ছুটি বাড়ালো। এখন জুন মাসে ছুটি শেষ হলে আমরা শিক্ষা ব্যবস্থাটা রক্ষা হয়। আমাদের কিন্তু ছুটি শেষ হলেই আমাদের পরীক্ষা শুরু হবে। এখন হলেও মানে আপনাদের কলেজে এসে এক সপ্তাহের মধ্যে আমাদের প্রত্যন্ত জেলা ডিস্ট্রিক্টে অবস্থান করছেন, তারা কখনোই এইরকম করবেন না যে আরো 10 দিন পরে যায়, 15 দিন পরে যায়। ইতিমধ্যে আমাদের যতগুলো এই অনলাইন ভার্চুয়ালে আমরা যত ক্লাসগুলো সম্পন্ন করলাম, এই ক্লাসগুলো তো হলোই, তারপরেও নিজেরা পড়ালেখা করেছেন। অলরেডি আমাদের এই সিলেবাসের একটা বড় অংশ আমরা শেষ করে দিয়েছি। অনেকেই শেষও হয়ে গেছে প্রথম সেমিস্টারে, মানে মূল অংশগুলো সেগুলো প্রায় শেষ হয়ে গেছে। এখন বাদ আছে পরীক্ষা। অলরেডি কলেজে থাকলে আমাদের আরো বিভিন্ন যে কার্যক্রমগুলো থাকে সেগুলো অলরেডি শুরু হয়ে যেত অলরেডি এতদিনে। আমরা 63 পার্টিসিপেন্ট উপস্থিত পেয়েছি ইতিমধ্যে। আবারও বলছি, যারা অ্যাসাইনমেন্টটা জমা দেন নাই তারা বসুর না 65 জন। ঘটনা আমি মোবাইল থেকে শিডিউল করেছি, শিডিউল করে কম্পিউটার থেকে দিচ্ছি, ওপেন হয়েছে। মোবাইলে ক্লাস নিয়ে আমি মজা পাই না। তা মোবাইলও আছে, আমার কম্পিউটার আছে, কিন্তু এখানে তো 70 জন উপস্থিত আসছে, 70 জন তো আসছে, কিন্তু আমি পার্সোনালি একজন একজন করে আমি এন্ট্রি দিচ্ছি, অ্যাডমিট দিচ্ছি। না না একজন একজন করে আমি অ্যাডমিট দিচ্ছি, বুঝছো? না না আমি কিন্তু দিচ্ছি। এই যে 72 জন হয়ে গেছে, 11 জন ওয়েটিং এ আছে। হ্যাঁ, ওয়েটিং গুলো আমি দিচ্ছি একটু অপেক্ষা করো। তা আমরা মাধ্যমিক শিক্ষার বিশেষ করে আমার অংশে যে ক্লাসগুলো করেছি, সেই ক্লাসগুলো কি সবার কোনো ক্লাসের হ্যান্ড নোট ছিল? হ্যান্ড নোট আছে? এটা হ্যান্ড নোট থাকার কথা। কি কি পড়ালাম, কি কি পড়ানো হলো, সেই বিষয়গুলো। যেমন আমি মাধ্যমিক শিক্ষা থেকে কি কি পড়িয়েছি, শিক্ষা প্রশাসন, শিক্ষা ব্যবস্থাপনা। আচ্ছা, আমি প্রথম থেকে একটু বলছি। যারা মাধ্যমিক শিক্ষাতে পরে জয়েন করেছেন, যারা পরে এসেছেন, অর্থাৎ আমি ক্লাস শুরু করার পরে 15 দিন পরে যারা ক্লাসে জয়েন করেছেন তাদের কথা বলছি। প্রথম থেকে আমরা এই যাবত আমার 9টা থেকে 9টা ক্লাস হবে আজকে দিয়ে। এছাড়াও আরো 2-1টা ক্লাস বেশি হতে পারে। আমার আজকে দিয়ে প্রায় 9ম ক্লাস, 9টা ক্লাস আমি নিলাম। তাছাড়া আরো 2-1টা ক্লাস সহ আমার মনে হয় 9টা 10টা 11টার মতো ক্লাস হয়ে গেছে স্যার, 11টা স্যার। হ্যাঁ, এই 11তম ক্লাসে অনেকেই আছেন, অনেক রোল আছে এখনো, যেমন 483, 84, 81, 88, 89, 90 এই রোল গুলো কিন্তু এখনো ক্লাসে আসে নাই। অনেক ছাত্র এখনো ক্লাস আসে নাই, আর অনেক 115 নাই, 100, 487, 89 নাই। কিন্তু প্রথম থেকে 100 থেকে
এক থেকে শুরু করে যারা ছিল, এক থেকে শুরু করে আমার 115-র ভিতরে অনেকেই আছে, 100% না হলেও 60-70% উপস্থিত আছে। যারা প্রথম থেকে ক্লাসে আসে নাই তাদেরকে বলছি মডিউল দেখে, মাধ্যমিক শিক্ষার মডিউল দেখে গুলো ঠিক করে নেবেন। যেমন কি কি ক্লাসগুলো আমরা করেছি, আমাদের আমি পিএইচডি করিয়েছি, পিএইচডি পাবলিক সার্ভিস কমিশন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন করিয়েছি, আমি পড়িয়েছি মাওসি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এই অধিদপ্তরের কাজ কি, অধিদপ্তরের তারপরে প্রশাসনিক কাঠামো কি, এইগুলো পড়িয়েছি। তারপর শিক্ষা মন্ত্রণালয় পড়িয়েছি। শিক্ষা মন্ত্রণালয় যে কনসার্ন মন্ত্রণালয়ের অধীনে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। বিশেষ করে আমরা শুধু মানে শিক্ষা মন্ত্রণালয়, এই শিক্ষা মন্ত্রণালয় দুইটা, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় আর একটা হলো শিক্ষা মন্ত্রণালয়, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চ শিক্ষার অধীনে যে মন্ত্রণালয় সেটা হলো সেটা নিয়ে কথা বলেছি। এবং শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন আমি মাধ্যমিক শিক্ষা থেকে আমার নজরুল গ্রুপ থেকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিতে চেয়েছিলাম, ব্যক্তিগতভাবে আমার পার্সোনালি একটা অ্যাসাইনমেন্ট দিতে চেয়েছিলাম। সেই অ্যাসাইনমেন্টটার নাম হতো এইরকম যে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভিন্ন দপ্তরের সংক্ষিপ্ত পরিচয় দাও। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ, প্রশ্নটা লিখে নেন, পরীক্ষা তো আসতে পারে এরকম পরীক্ষা, আমাদের ইন্টারনাল পরীক্ষা হোক, জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করার সুযোগ থাকলে সেখানে প্রশ্ন হোক, আমি এই ধরনের প্রশ্ন অবশ্যই দিব। এই দুটো কমন প্রশ্ন, একটা হলো পিএইচসি থেকে টিকা দিব, আর এই শিক্ষা মন্ত্রণালয়তে এইরকম একটা প্রশ্ন দিব যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সকল সকল অপসমূহ বা অধিদপ্তর পরিদপ্তর সমূহে সংক্ষিপ্ত বিবরণ দাও। তো শিক্ষা মন্ত্রণালয়ের 1 মিনিট, আমি প্রশ্নটা দিয়েছিলাম, প্রশ্নটা দেখে আমি বলছি। প্রশ্নটা এরকম যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর সমূহের নাম উল্লেখ পূর্বক প্রতিটির কার্যাবলী সংক্ষেপে লিখুন। বোঝা গেল প্রশ্নটা? একবারে পূর্ণাঙ্গ প্রশ্ন দিলাম। আমি গ্রুপে দিয়ে দিব, আমি গ্রুপে, মাধ্যমিক শিক্ষা গ্রুপে দিয়ে দিব। এখানে মানে শিক্ষা মন্ত্রণালয়ের যে অফিস সমূহ আছে, যেমন আমি যেটা বলেছিলাম এখানে কি কি আছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আছে, মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড আছে, মাদ্রাসা শিক্ষা বোর্ড আছে, কারিগরি শিক্ষা অধিদপ্তর আছে, কারিগরি শিক্ষা বোর্ড আছে, মাদ্রাসা শিক্ষা বোর্ড আছে, এনসিটিবি আছে, নাইম আছে, বেনবেইজ আছে, বেনকিউ আছে, তারপরে ডিআইএ পরিদর্শন ও নিরীক্ষণ পরিদপ্তর, তারপরে এনটিআরসিএ আছে, এইগুলো শিক্ষা মন্ত্রণালয়ের যে অধীনস্থ এই অফিস সমূহের নাম এবং তার কাজ, আমার এনসিটিবি কি কাজ করে, তারপরে এনটিআরসি কি কাজ করে, বোর্ডগুলো কি কাজ করে, এগুলো সংক্ষিপ্ত বিবরণ, আমি কার্যাবলী সংক্ষিপ্ত একটা বর্ণনা চাচ্ছি। তো আমার ক্লাসে 86, 87, 8 উপস্থিত হলো। যারা পরে এসেছে তাদেরকে আবারও এখন আমার পক্ষ থেকে এই করোনাকালীন সময়ে কষ্টের মধ্যে যারা ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে গেছেন, মশহুর গেছে 20 ঘন্টা না কয় ঘন্টা জার্নি করে গেল দেখলাম, জি স্যার, এরকম যারা কষ্ট করে গেছে, আমার পক্ষ থেকে আমি নিজেও কষ্ট করে গেছি এবং কষ্ট করেই আমার প্রতিটা উদযাপন হয়েছে। সবাইকে
তারপরেও ঈদ খুশির ঈদ, এই খুশির ঈদ সবাইকে আমার ঈদ উল ফিতরের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং ঈদ ঈদ করে এসেছেন। আমরা আবার নতুন উদ্যমে নতুন ভাবে আমাদের এই বিএড কারিকুলামে আত্মস্থ করব। বিএড কারিকুলামের যে কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্য সচেষ্ট থাকব। বিশেষ করে আমরা ভুলে যাব না আমাদের যে যে ক্লাসগুলো হচ্ছে, যে ক্লাসগুলো করলাম, সেই ক্লাসগুলো আমরা মনে করে দেওয়ার মতো সময়টা নাই যে আমরা আবার পুনরায় আলোচনা করব, পুনরালোচনা করব, সেই সময় সুযোগ নাই। তারপরেও কি পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম, কি ধরনের প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। বিশেষ করে আপনাদেরকে বলছি যে ঈদের এই ছুটির পরে আমাদের আরো কাজ বেড়ে গেছে। এটা শেষ হয়, কলেজটা খোলে, তাহলে তো বুঝতে পারবেন না যে কত কাজ আপনাদের জন্য আমরা অলরেডি দেখা যাচ্ছে যে জুনে যদি আমরা কলেজে যেতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে রক্ষা করলেন। শিক্ষা ব্যবস্থা অনেক আছে, অনেক ছাত্রদের পরীক্ষা পিছিয়েছে, গত বছরের ছাত্ররা এখনো পরীক্ষা দিতে পারে নাই। স্কুল কলেজের পরীক্ষাগুলো অনেক কঠিন আছে। আবারও বলছি, আমি প্রথম ক্লাসে বললাম যে যদি কলেজ খুলে কেউ অপেক্ষা করবেন না, কেউ 2-1 দিন অপেক্ষা করবেন না, সবসময় রেডি থাকেন যে আপনি কলেজ খোলা মাত্র আপনি চলে আসবেন, আসার পরে আপনি আপনার কলেজের সাথে, কলেজের কার্যক্রমের সাথে যুক্ত হবেন। আমি অ্যাসাইনমেন্ট যে কথাটা বলেছিলাম, যারা আমি যে আজকে সকালবেলাও আমি নজরুল পোস্ট করেছি, যাদের পাই নাই তারা অবশ্যই নজরুল গ্রুপে হোক, আমাকে ফোন করে হোক, আমাকে জানাবেন যে রোলটা, আমার রোল আসে নাই, কেন আসে নাই, সেই আমি তার বিষয়টা আমি দেখবো। জানাতে কিন্তু যার রোল আসে নাই নাম্বার পাবে না, কাজে অবশ্যই এই গুলো মনে রাখবেন। স্যার আপনাকে কখন মনে পাওয়া যাবে? ফোন করেছিলাম 3-4বার ফোন করেছিলাম, রিসিভ হয়নি। কখন ফোন দিতে পারবো? আমার রোল আসছে কোন দিন না পাওয়া একটা মেসেজ দিবেন গ্রুপে, আপনি একটা মেসেজ, আর মেসেজ একটা থামথম দিয়ে লাইক তারিখ দিয়ে উপরে তুলে দিবেন। নতুন গ্রুপে একবার না হয় দুবার মেসেজ করেন যে আমি দিয়েছি, আমি এত তারিখে দিয়েছি, আমার রোলটা নাই, তারপরে দেখেন কি অবস্থা হয়। আচ্ছা, আমি স্ক্রিনশট সহ দেবো স্যার, 10 তারিখে দিয়েছিলাম। স্ক্রিনশট সহ আপনি আপনার এটা দিয়ে দিবেন, তারপরে আপনি দেখেন কি অবস্থা হয় আপনার। আপনি এরকম করে দিয়ে 2 দিন অপেক্ষা করেন যে আপনার সমস্যার সমাধান হয় কিনা, আমি জানাবো। কিন্তু দোয়া করেন আর ফোন দিবেন। আমি তো বলছি আমার ফোনের টাইমটা কখন আছে, আমি সেই টাইমে বলছি, কোন টাইমে ওই টাইমে ফোন দিবেন। সন্ধ্যার পরে ফোন দিবেন, সন্ধ্যার পরে ফোন দিবেন। আর ফোন দেওয়ার আগে আপনি গ্রুপে মেসেজ করে দিবেন যে এই সমস্যা আছে স্যার, গ্রুপে একটা মেসেজ, এক লাইনের একটা মেসেজ করে দিবেন। ওই মেসেজে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। এরপরে আসি, আমি যে বিষয়গুলো আলোচনা করেছি তার ভিতরে আরেকটা বিষয় ছিল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশাসন ও ব্যবস্থাপনা। আমরা প্রশাসন কি, ব্যবস্থাপনাটা কি, প্রশাসনটা কেমন, প্রশাসনের অনেকেই এখানে আছেন, নন টিচার আছেন, চাকরির প্রার্থী আছেন, তারা প্রশাসন যেতে চাচ্ছেন। এই প্রশাসনটা কি, প্রশাসনটা কি ধরনের প্রশাসন, তারা কি ধরনের প্রশাসনিক ক্ষমতা অর্জন করে থাকে। তারপরে আছে বোর্ড নিয়ে কথা বলে, শিক্ষা বোর্ড। এই শিক্ষা বোর্ড গুলো কতগুলো শিক্ষা বোর্ড আছে, সর্বশেষ শিক্ষা বোর্ডটা অবস্থিত সেটা নিয়ে কথা বলেছি। তারপরে আমি বোধহয় আরেকটা আলোচনায় শেষে এসেছিলাম, সেটা হচ্ছে এনসিটিবি। এনসিটিবি নিয়ে আমরা বোধহয় শেষে কথা ছিলাম। এই এনসিটিবিটা কি? ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ড। এই ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ড বাংলাদেশে একটি অবস্থিত, এটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ। তবে এরা কিন্তু গণশিক্ষা মন্ত্রণালয়েরও বইপত্র প্রকাশ করে, প্রাথমিক ও
প্রাথমিক বইপত্র তারা প্রকাশ করে, তবে তারা সরাসরি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন। এনসিটিবিটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন, গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন না। তবে এখানে প্রাথমিক একটা উইং আছে, সেখানে 1 to 5 পর্যন্ত বই প্রকাশিত হয়। এই শিক্ষা মন্ত্রণালয়, এনসিটিবির প্রধান একজন শিক্ষা ক্যাডারের প্রফেসর পদমর্যাদার একজন ব্যক্তি, এনসিটিবির চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত থাকেন। তাদের কাজ হচ্ছে 1 to 12 পর্যন্ত বইপত্র, টেক্সট বুক, অনলি টেক্সট বুক, যে বইটি আমাদের সমস্ত বাংলাদেশে পড়ানো হবে, সেই বইগুলো মুদ্রণ এবং প্রকাশের দায়িত্ব তারা প্রণয়ন করবে না, করবে বইটা মুদ্রণ করবে এবং প্রকাশ করে থাকে। মানে তারা টেন্ডার করবে, বইগুলো ছাপা, সেই ছাপার বইগুলো বিভিন্ন জায়গায় এটা বিতরণ করবে। এরপরে আসি এই এনসিটিভি, এই গুরুত্বপূর্ণ কাজ। এনসিটিভি হচ্ছে একটা কারিকুলাম উইং আছে, কারিকুলাম উইং, সেখানে কিন্তু কারিকুলামের কাজ চলে। আপনারা অনেক ক্লাস পেয়েছেন, অনেক আলোচনা পেয়েছেন কারিকুলামের উপর। মানে কারিকুলামটা কি, কারিকুলাম একটা উইং আছে, সেই কারিকুলাম উইং থেকেই আপনি চলে আসলো বই, বিষয়বস্তু আসে, বই আসে, সবকিছু। কারিকুলাম হচ্ছে শিক্ষা ব্যবস্থার সংজ্ঞা। ছোট্ট একটা কারিকুলামের সংজ্ঞা দেখেন, কারিকুলামের বাংলা হচ্ছে শিক্ষাক্রম। শিক্ষাক্রমের ছোট্ট একটা সংজ্ঞা রাখেন, সব সময় আপনার দরকার হবে, জানার দরকার হবে, এইগুলো ভাইবাতে ধরবে। আপনি বিএড করেছেন, ছোট্ট একটা কারিকুলামের সংজ্ঞা বলতে পারছেন না, তখন কিন্তু এই ইজ্জত আপনার না, এই ইজ্জত আমাদের, এই ইজ্জত ঢাকা টিটিসি। তো অবশ্যই এই উত্তরগুলো দিবেন, দেওয়ার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন যে কারিকুলাম বানানটা কি, এটাও ধরবে। সেখানে কারিকুলামের সংজ্ঞাটা কি, একটা ছোট্ট সংজ্ঞা দিয়েছি, মনে রাখবেন। শিক্ষা ব্যবস্থার সামগ্রিক রূপরেখাকে বলা হয় শিক্ষাক্রম। শিক্ষা ব্যবস্থার সামগ্রিক রূপরেখাকে বলা হয় শিক্ষাক্রম। এই সামগ্রিক রূপরেখা বলতে আমাদের সবকিছু চলে আসে এখানে। আমি যদি বলি ষষ্ঠ শ্রেণীর শিক্ষাক্রম, নিম্ন মাধ্যমিক শ্রেণীর শিক্ষাক্রম, মাধ্যমিক শ্রেণীর শিক্ষাক্রম, অষ্টম শ্রেণীর শিক্ষাক্রম, ষষ্ঠ শ্রেণীর বাংলা শিক্ষাক্রম, এই যে আলাদা আলাদা শিক্ষাক্রম, আলাদা আলাদা বই। এই যে আমি বললাম যে ষষ্ঠ শ্রেণী, এই কারিকুলামের ভিতরে, শিক্ষাক্রমের ভিতরে সব থাকে। এই ষষ্ঠ শ্রেণীতে কি পড়ানো হবে, কি শব্দ ব্যবহার করা হবে, কি ধরনের কবিতা, গল্প, প্রবন্ধ দেওয়া হবে, কি ধরনের বিষয়বস্তু দেওয়া হবে, কি ছাত্ররা কেমন হবে, ছাত্রদের বয়স কেমন হবে, ছাত্রদের যোগ্যতা কেমন হবে, শিক্ষক কারা হবে, শিক্ষকের পড়াশোনা কি হবে, শিক্ষকের ট্রেনিং কি হবে, এইগুলো হচ্ছে সামগ্রিক রূপরেখা। তাহলে বলছি শিক্ষাক্রমটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার সামগ্রিক রূপরেখাকে বলা হয় শিক্ষাক্রম। এই শিক্ষাক্রমের উইংও আছে এই এনসিটিভির ভিতরে, একটা গুরুত্বপূর্ণ উইং। শিক্ষাক্রম এনসিটিভির কয়েকটা উইং এর ভিতরে একটা হলো কারিকুলাম উইং, তারপরে প্রাথমিক উইং, মাধ্যমিক উইং, উচ্চ মাধ্যমিক উইং, এগুলো আলাদা আলাদা। কারিকুলাম শুধু কারিকুলাম নিয়ে কাজ করে, কারিকুলাম ডেভেলপ নিয়ে কাজ করে, কারিকুলামের কোথায় ঘাটতি আছে সেগুলো নিয়ে কাজ করে, কারিকুলামের পরিমার্জনের জন্য কি দরকার আছে সেগুলো নিয়ে কাজ করে। এই কারিকুলাম যদি ওকে বলে তখনই কোন কারিকুলাম মাধ্যমিক কারিকুলাম, তখন মাধ্যমিকের কারিকুলামের যে দায়িত্ব আছে তাকে তার হাতে দেওয়া হয় যে ঠিক আছে কারিকুলাম ঠিক আছে, এবার আপনারা বই পুস্তকের প্রকাশনার কাজে যান, বই পুস্তকের বিষয়বস্তুর দিকে যান। এইগুলো হচ্ছে এনসিটিভির কাজ। তবে এই এনসিটিভি আমাদের বাংলাদেশ
গঠন হওয়ার পরে, স্বাধীন হওয়ার পরে যে কুদ্রতিকুতা শিক্ষা কমিশন, যেটা বাংলাদেশ শিক্ষা কমিশন নামে পরিচিত, সেই কুদ্রতিকুতা শিক্ষা কমিশনেই এই এনসিটিভির কথা বলা আছে, যে এনসিটিভি গঠন করা হবে। এনসিটিভি গঠনের উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশে সকল শিক্ষার্থীরা একই রূপ জ্ঞান অর্জন করবে, পড়াশোনা করবে, বিষয়বস্তু অর্জন করবে। যেমন যদি আমি বলি গ্রামের স্কুলও যা পড়ে শহরের স্কুলও তাই পড়ে, ওই যে কোনো টেকনাফ থেকে তেতুলিয়া সব ধরনের শিক্ষার্থীরাই ওই বইটি পড়বে। তাতে দেখা গেল যে বাংলাদেশের সকল শিক্ষার্থী এই একই পাঠ্যপুস্তকের অধীনে পড়াশোনা করছে। এর ফলে জ্ঞানের সমতা, মোটামুটি সমতা ঠিক থাকে। এই জন্য আমরা এনসিটিভি কথা বলি। এই এনসিটিভি আমরা গত ক্লাসেও একটু কথা বলেছিলাম, আজকে আরেকটু স্মরণ করে দিলাম। এনসিটিভিটাকে আমাদের পড়তে হবে। এই এনসিটিভি বাংলাদেশে একটি মাত্র এনসিটিভি আছে। এনসিটিভি মতিঝিল শাপলা চত্বরের কাছাকাছি অবস্থিত। এনসিটিভি কিন্তু সরাসরি বোর্ডের মাধ্যমে কাজ করে। তারা বিভাগীয় অঞ্চলে কোনো এনসিটিভির শাখা অফিস নাই, কিন্তু তারা কিন্তু শিক্ষা বোর্ডের মাধ্যমে তারা কাজ করে। তারা কোনো জরিপ করার জন্য, তারা কোনো অন্যান্য জায়গায় অন্যান্য বিষয়ে গবেষণা করার জন্য, বানানের উপর কোনো কাজ করার জন্য এনসিটিভি একটা গুরুত্বপূর্ণ কাজ করেছে। আমি বাংলাতে কথা বলবো, বাংলাতে আলোচনা আছে। এনসিটিভি একটা গুরুত্বপূর্ণ কাজ করেছে 88 সালে, 1984 সাল থেকে 88 সাল পর্যন্ত এনসিটিভি একটা বানান রীতি প্রচলন করেছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, গুরুত্বপূর্ণ একটা অর্জন। যে এনসিটিভি, এটা একটু সবাই পড়বেন, সবাই একটু দেখবেন। অন্য কোনো বইয়ে না পেলেও আমাদের বাংলা শিক্ষণে এনসিটিভির বানান রীতি বা 1988 সালের বানান রীতি, এনসিটিভির একটা খুবই গুরুত্বপূর্ণ অর্জন। এই বানান রীতির আমরা আমাদের বানানগুলোকে অন্তত সবার জন্য কিভাবে বানানটা হলো, বানানের নিয়ম আমরা পেয়েছি। প্রায় 35-40টার মতো নিয়ম আছে। আমরা কিভাবে বানানগুলো লিখবো, এই বানানগুলো কিভাবে হ্রস্বইকার, কিভাবে দীর্ঘইকার, কোথায় দন্ত, কোথায় তালব্য, কোথায় দন্ত, এই বিষয়গুলো আমরা কিভাবে আমরা পেলাম, মতবিধান, এই বিষয়গুলো আমরা কিভাবে পেলাম, আমাদেরকে পরিষ্কার করে দিয়েছে। এনসিটিভির বানান রীতি, আপনারা এনসিটিভির বানান রীতি পড়বেন। বসিও, তুমি আমাকে পার্টিসিপেন্ট লিস্টের স্ক্রিনশট দিও। জি স্যার, দিব স্যার, নিয়েছি স্যার। তো যতক্ষণ পর্যন্ত আমার এখনো আপনাদের টাইম 10টা 30 বাজে, আর যদি কেউ ক্লাস থেকে চলে যেতে চাইলে যেতে পারেন। আর তাছাড়া যতক্ষণ আমার ক্লাসটা জুমটা না কেটে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, কারো অন্য থাকলে যেতে পারে, বা না যেতে চাইলে থাকবেন, কেটে দিলে আমি ছেড়ে দিব, আর ততক্ষণ আমি আছি ইনশাআল্লাহ। তো এই এনসিটিভি ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ড, এই বোর্ডটি আমাদের বইপত্র প্রকাশের কাজে ব্যবহৃত হয়ে থাকে। এটা নিয়ে আমরা কথা বললাম। এরপরে আমরা কতদিন সময় পাবো জানি না, কত ক্লাসের সময় পাবো জানি না। আরেকটা ছোট্ট, যদিও আমি শুরু করতে চাচ্ছি, সেটা হচ্ছে ব্যানকিউ একটা আছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এটা জানেন এটা কি? কেউ কি জানেন? না স্যার। বিএনসিইউ মানে বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো। বাংলাদেশ, এন ন্যাশনাল সি কমিশন ফর ইউনেস্কো। নাম শুনেছেন না?
হ্যালো, জি স্যার। নাম শুনেছেন? নো স্যার। আচ্ছা, একটু আপনাদের সবাইকে মিউট করার দরকার নেই। আমি বলছি সবাই 2-4 জন আমার কথা বলার সাথে সাথে একটু রেসপন্স করবেন, একটু ভালো লাগবে। যদি অন্য ডিস্টার্ব সাউন্ড পলিউশন না থাকে তাহলে মিউট হওয়ার দরকার নাই, আমার সাথে থাকবে, রেসপন্স ভালো পাবো। এই বিএনসিইউ এটা একটা বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো, খুবই একটা গুরুত্বপূর্ণ একটা দপ্তর। হ্যাঁ, এটা আমি একটু অল্প একটু শুরু করব। এই অফিসটা হচ্ছে কোথায়? আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশ দিয়ে ঘোরাফেরা করেছি, আমরা অবশ্যই পলাশী নামক জায়গাটার নাম শুনেছি, জানেন? জি স্যার। দিয়ে নীলক্ষেতের দিকে ঢুকলে আমরা সেখানে একটা সেই অফিসটা আমরা পড়বো। ব্যানবেজ অফিসটা পড়েছেন? বাংলাদেশ এই যে পরিসংখ্যান ব্যুরো, জি স্যার, শিক্ষা পরিসংখ্যান ব্যুরো। জহুরুল হক হলের অপোজিটে। আমি জহুরুল হক হলে থাকতাম অনেকদিন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি ছাত্র মূলত সলিমুল্লাহ হলের, কিন্তু প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ পর্যন্ত আমি জহুরুল হক হলে থেকে, সেই জহুরুল হক এক্সটেনশন হলের অপোজিটেই এই ব্যাংক অফিসটা আছে। তখন জানতাম না এই অফিসটার গুরুত্ব, এখন এই অফিসটার গুরুত্ব বুঝতে পারছি। এই ভবনে এক ভবনে 4টা গুরুত্বপূর্ণ অফিস আছে। একটা হচ্ছে ব্যানবেজ অফিস, তো বুঝলেনই। দুই নাম্বার হচ্ছে এখন আরেকটা হয়েছে সেখানে কি বলবো, বাংলাদেশ ওই বেসরকারি শিক্ষকদের একটা কল্যাণ তহবিল, কল্যাণ বোর্ড। হ্যাঁ, ডিপার্টমেন্টে যাওয়ার পর তারপরে ব্যাংকেও আছে, আর একটা কি যেন আছে, আচ্ছা পরে আমি বলছি। এই যে এর অফিসটা হলো এইখানে, পলাশী থেকে এখানে অবস্থিত। এর কাজ কি আসলে? এর কাজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কাজ। এর এই ব্যাংক অফিসের সরাসরি মন্ত্রী হচ্ছেন, শিক্ষা মন্ত্রী হচ্ছেন চেয়ারম্যান, সেক্রেটারি হচ্ছে সচিব, সচিব স্যার হচ্ছে সেক্রেটারি। তাছাড়া তারা তো এখানে আসেন না, বসেন না, বা তাদের হিসাবে শিক্ষা ক্যাডারের একজন মাওসির মহাপরিচালক স্যার দায়িত্বে আছেন, এবং তার দায়িত্বে আছেন হলো অ্যাসোসিয়েট প্রফেসর লেভেলের, সরাসরি একজন অ্যাসোসিয়েট প্রফেসর লেভেলের একজন ব্যক্তি থাকেন। এটা আসলে কাজ কি, গুরুত্বপূর্ণ, গুরুত্বটা কি? এই যে আমাদের দেশের ঐতিহ্য, ইতিহাস এবং ঐতিহ্যের আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে থাকেন এই ইউনেস্কো। ইউনেস্কো তো বুঝতে পারছেন, এটা হলো একটা ইউনাইটেড নেশনস এর অঙ্গ সংস্থা আছে, ইউএনডিপি আছে, ইউনেস্কো আছে, ফাও আছে, বিভিন্ন আছে। তারপরে ইউনেস্কো, ইউনেস্কোর কাজ হলো শিক্ষা ঐতিহ্য, সারা বিশ্বের যে ঐতিহ্য আছে, শিক্ষা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য তুলে ধরা এবং স্বীকৃতি দেওয়া। দুইটা কাজ, একটা হচ্ছে তুলে ধরা এবং স্বীকৃতি দেওয়া। এই যে আমাদের দেশে যে আমরা যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছি 21শে ফেব্রুয়ারি, এটা আমাদের ইউনেস্কোর মাধ্যমে, এই ব্যাংকীয় অফিসের মাধ্যমে ইউনেস্কোতে আবেদন করা হয়। তার মাধ্যমে থেকেই ইউনেস্কো এটা ঘোষণা করেছে, কিন্তু এটা আবেদন গেছে হলো এই অফিসের মাধ্যমে। দ্বিতীয়ত, আমাদের যে কক্সবাজারের সমুদ্র সৈকত, সুন্দরবন, শীতলপাটি, যা যা আছে, এই সমস্ত সবই ঐতিহ্যগুলো, আমাদের যেগুলো গর্বের জায়গা, গর্বের জিনিসগুলো আছে, আমাদের যে ঐতিহ্য জিনিসগুলো আছে, এই সবগুলোই আন্তর্জাতিক স্বীকৃতির জন্য এই ব্যাংকীয় অফিসের মাধ্যম দিয়ে আমাদের আন্তর্জাতিক স্বীকৃতি হয়। এটা 1982 সালের দিকে এই অফিসটা প্রতিষ্ঠিত হয়েছে। এটা কিন্তু যখন ইউনেস্কোর সদস্য হয় তখন এর কাজ শুরু হয়। শর্ত হচ্ছে ইউনেস্কো কোনো লোক এখানে, আন্তর্জাতিক মানের কোনো লোক এখানে থাকবে না, কিন্তু অফিসটা তাদের নামে, এটা অফিসটা হবে সম্পূর্ণ অর্থায়নে বাংলাদেশ সরকারের জনবলে এটা পরিচালিত হবে। কিন্তু ইউনেস্কো এরা এইভাবে মাধ্যমে জিনিসগুলো, এই অফিস
স্থাপন করা হয়েছে, এই অফিসটা স্থাপন করার পরে এই ইউনেস্কো সদস্যপ্রাপ্ত হয়। তো এর মাধ্যমে এই আমাদের এই ঐতিহ্যগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিকভাবে এরপরে আরো যারা যে সমস্ত জিনিসগুলো আছে সেই সবই আমাদের এই ইউনেস্কোর মাধ্যমে, ব্যাংকিং অফিসের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি। তাছাড়া আরো কিছু কিছু আছে, এর মাধ্যমে আমাদের অনেক শিক্ষাবৃত্তি আছে, অনেক এখানে ফেলোশিপ আছে, অনেক অর্জনগুলো তারা আমাদের সাক্ষরতার উপরে তারা স্বীকৃতি দিয়েছে, আমাদের অনেক কিছুর উপরে এখানে স্বীকৃতি দিয়েছে। তারা কি কি কাজ করেছে, কতটুকু কাজ করেছে সবই এখানে আছে এই এমপি অফিস। তো এই অফিসটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে, এই অফিসটা সম্পর্কে আমাদেরকে যে এই অফিসটা কি, হ্যাঁ, বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো এটা কিভাবে কাজ করে, কত সালে এর সদস্যপ্রাপ্ত বাংলাদেশ সদস্য হয়েছে, এর অর্জন কি। আপনারা যারা ঢাকার এই আশেপাশে যারা থাকেন তারা অবশ্যই নীলক্ষেত পলাশী দিয়ে ঘুরে আসার সময় ওইখানে ওই ভবনের 3 তলা এবং 4 তলা 2টা ফ্লোর আছে, সেই ফ্লোরে ঘোরাফেরা করে এইখানে অনেক ছবি টানানো আছে। এই ইউনেস্কো অফিসটা আমাদের কি কি স্বীকৃতি দিয়েছে, কবে স্বীকৃতি দিয়েছে, সে ঐতিহ্যগুলোর সংক্ষিপ্ত বর্ণনা আছে। তো এই বর্ণনাগুলো ওখানে যদি জাদুঘরের মতো যদি ঘুরে এসে তার করিডোর দিয়ে ঘুরে এসে যদি আপনারা একটু দেখেন তাহলে অনেক ভালো মনে থাকবে। এই অফিসটার সম্পর্কে, এই অফিসটার কার্যাবলী সম্পর্কে ভালো একটু মনে থাকবে। এই অফিসটা অবশ্যই ঘুরে। পরিশেষে আমার টাইম বোধহয় অল্প, 2-1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আবারও সকলকে এবং আমার পড়ানো যে সমস্ত মাধ্যমিক শিক্ষার যে আমি যে ইউনিটটা যা যা বিষয়গুলো আলোচনা করেছি সেই ইউনিটগুলো, সেই বিষয়গুলো আবারও পুনরায় একটু পড়ার জন্য, দেখার জন্য, মনে করার জন্য। এখানে মুখস্থ করার বিষয় না, একটু পড়বেন, 2-3বার রিডিং করবেন, একটু ধারণা রাখবেন, কিছু কিছু তথ্য আছে সেই তথ্যগুলো মনে রাখবেন, তাহলে বিষয় পরিষ্কার হবে। নেক্সট পরীক্ষা দিতে কিছুটা একটা পরীক্ষা হবে, এই পরীক্ষায় হবে। তো আবারও বলছি যে করোনা শেষ হওয়া মাত্র আমাদের কাজকর্ম শুরু হবে, ক্লাস শুরু হবে, পরীক্ষা শুরু হবে, অনেক কাজকর্ম শুরু হবে। অবশ্যই আপনারা এর সাথে যুক্ত থাকবেন। জি স্যার। প্রশ্ন আছে, কথা আছে? আমাদের পরীক্ষা হতে পারে জানতে চাচ্ছি। কলেজ